আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি জানতে চাইলাম, তুই যে এরকম কোর্স করতি কোত্থেকে করেছিলি? তখন ও বলল, আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে করেছি। মোটামুটি কোর্সের ফিটা তো একটু বেশিই থাকে, তারপরও ডিসকাউন্ট দেয়, তুই ওখানে করতে পারিস। ওটা আমার জানা মতে সবচেয়ে ভালো আইটি ইনস্টিটিউট। আমি এখন পর্যন্ত ফিল করি না যে আমার কোনো টাকা ওয়েস্ট হয়েছে। একটি নয়, দুটি নয়, পাঁচটি কোর্স করেছেন ক্রিয়েটিভ আইটিতে। তবে জীবনের চাকরির প্রথম রিজেকশনটা কিন্তু এই ক্রিয়েটিভ আইটি থেকেই আসে। তবে দ্বিতীয় ইন্টারভিউতেই করে ফেলেন বাজিমাত, হয়ে যান মেন্টর। কথা বলছি আমাদের গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের অত্যন্ত জনপ্রিয় একজন মুখ, রুকাইয়া হক উমা ম্যামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ম্যাম, আপনার ছোটবেলা সম্বন্ধে একটু জানতে চাইবো। শৈশবটা কোথায় কেটেছে, বা এমন কোনো মজার স্মৃতি আছে কি যেটা এখনো মনে পড়ে? আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকাতেই। আমার শৈশব তো অ্যাকচুয়ালি সবারই কোনো না কোনো স্মৃতি থাকেই মনে। তো আমার শৈশবটা একটু বিচিত্র ছিল, এক এক সময় এক এক রকম। যেমন একটা টাইম ছিল যখন আমি খুব একা ছিলাম, মানে দেখা গেছে যে বাসায় আব্বু আম্মু ছিল না, আমি একা থাকতাম। তো ওই টাইমটা আমার আর কি ভালো লাগার মতো কিছু নাই, এবং ওই সময়টা আমি কখনো ফিরে চাই না, এমন একটা শৈশব। কিন্তু এর পরবর্তী যে সময়টা ছিল ওটা আবার খুব ভালো ছিল, কারণ আমরা অনেকগুলা ভাই বোন থাকার কারণে উম, আমার বড় বোনের খুব কম বয়সেই বিয়ে হয়ে যাওয়াতে ওনার যে বেবিটা ছিল আমার কাছাকাছি এজের। তো আমার ভাগ্নির সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, ওর সাথে আমার অনেক মধুর স্মৃতি আছে। ওর সাথে আমার খেলা, তারপর হচ্ছে পড়াশোনা একই সাথে করা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে আমাদের তালিম ওটা নেওয়া, সব কিছুই ওর সাথে আমার স্মৃতি। সুন্দর। ম্যাম, পড়াশোনাটা কোথা থেকে করা হয়েছিল বা কোন বিষয়ের উপর করা হয়েছিল? পড়াশোনা আমার তো হচ্ছে এসএসসি এইচএসসি আমি সায়েন্সের স্টুডেন্টই ছিলাম। এরপরে যখন আমি অনার্সে ভর্তি হই, আমি ট্রিপল ই নিয়ে পড়াশোনা করি। ট্রিপল ই নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে তো আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। তারপরে এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে গ্রাফিকের প্রতি কিভাবে আগ্রহটা জন্মালো? আচ্ছা, যদি এই কথা বলতে চাই তাহলে আমাকে একটু এটার পেছনের ব্যাকস্টোরিটা বলতে হবে। অ্যাকচুয়ালি আমার ইঞ্জিনিয়ারিং পড়াটাও খুব প্যাশনে কোনো পড়া ছিল না। আমি ইঞ্জিনিয়ারিংটা পড়েছি পড়তে হবে এই কারণে পড়া। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়ব। আমার মানে বাসার সবার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়ব, আমার নিজের ইচ্ছা ছিল, এবং আমি কখনো সেকেন্ড অপশন রাখি নাই। মানুষ থাকে না যে আমার মেডিকেল না হলে আমি এটা পড়বো, এরকম একটা সেকেন্ড অপশন থাকে, আমার ওরকম কোনো অপশন মাথার মধ্যে ছিলই না। সবসময় আমি একটা স্বপ্নেই বড় হয়েছি যে আমি মেডিকেলে পড়বো। তো যখন মেডিকেলের এক্সাম দিই, অ্যাডমিশন এক্সাম, মানে 1 মার্কের জন্য আমার সরকারি মেডিকেল হয়নি। তো এটার জন্য বাসা থেকেও এখন প্রাইভেট অ্যালাউ করবে না, কেউ চাচ্ছে না, যে বলে যে না প্রাইভেট ওরকম ফিউচার নেই, দরকার নেই, এই সেই। তো এরপরে হচ্ছে কি পড়বো তাহলে? তখন দেখা গেছে যে আমি একটু মানে দিক নির্দেশনা হারিয়ে ফেলেছি যে আমি আসলে কি করব। তো বাসা থেকে সবাই এক একজন এক একটা পড়তে সাজেস্ট করছে। কেউ বলে যে ইঞ্জিনিয়ারিং পড়ো, কেউ বলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, মানে এক একজন এক এক টপিক আমাকে সাজেস্ট করে। তখন আমার ইচ্ছা হলো যে পড়বো যখন সায়েন্সেই থাকি, ইঞ্জিনিয়ারিং পড়ি, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়লে কি ইঞ্জিনিয়ারিং পড়বো। তখন ইচ্ছা হলো যে আমি ট্রিপল ই নিয়ে পড়বো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই ট্রিপল ই পড়ার পরে আমার মানে গ্রাফিক্সের সাথে এটার অ্যাকচুয়ালি কোনো রিলেশন নাই, কারণ আমি গ্রাফিক্স সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি ট্রিপল ইতে যখন অ্যাডমিশন নেই, ভর্তি হই, ক্লাস শুরু করি, তখন দেখলাম যে না ভালোই লাগে আমার, মানে পড়তে তখন ভালোই লাগছে, যে এখানকার যে বিষয়গুলো ছিল ইলেকট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের যে ছিল এগুলো ভালোই লাগছিল। তো পড়া শেষে এই রিলেটেড একটা জবও করি, আমি একটা ভালো কোম্পানিতে জব করি। বেশ 6 মাস আমি ওখানে ছিলাম। তো ওখানকার এনভায়রনমেন্টের জন্য আমাকে জবটা ছেড়ে আসতে হয়। আচ্ছা। মানে এনভায়রনমেন্ট খারাপ ছিল তা না, কারণ ওটা একটা স্বনামধন্য কোম্পানি। হুম। ওখানে আমার যে ফিমেল কলিগরা ছিল, তো তারা অ্যাকচুয়ালি আমাকে একসেপ্ট করতে পারছিল না, আমি ছোট ছিলাম। তো তো দেখা গেছে অনেক সময় আমার ব্যাপারে ব্যাকবাইটিং করছে বা এরকম। তো এই কালচারটা আমার আর কি ভালো লাগছিল না। তো আমার মনে হলো যে না, এই জায়গায় আমার আসলে থাকলে আমি ভালো মতো থাকতে পারবো না। হুম হুম। এই কারণে ওই জবটা ছেড়ে দেওয়া। তো সিচুয়েশনটা একটু আনকমফোর্টেবল হয়ে হ্যাঁ, গিয়েছিল আর কি। আনকমফোর্টেবলই ছিল একদমই। তো ওই কারণে আমি জবটা ছেড়ে দিই। জবটা যখন ছেড়ে দিই তখন আমি মোটামুটি ফ্রি হয়ে যাই। তো হুম হুম। তখন কি করব, মাস্টার্স করব বা হচ্ছে কিছু একটা তো করতে হবে, এভাবে হুম হুম। বসে কতদিন থাকবো। তো তখন হচ্ছে আমার ব্রাদার ইন ল, উনি আমাকে সাজেস্ট করে যে তুমি এভাবে বসে না থেকে
তুমি কিছু কোর্স করো, স্কিল ডেভেলপমেন্ট করো। তো স্কিল ডেভেলপমেন্ট করো উনি বললাম, আমি বললাম কি করব, আমার তো আইডিয়া নাই। কারণ আমি তো অলরেডি হচ্ছে মানে দেখা গেছে যে মানে মেডিকেল থেকে আমি রিজেক্ট হওয়ার পরে আমার মানে কোনো দিক নির্দেশনা নাই। তো উনি আমাকে সাজেস্ট করলো যে এখন একটা ট্রেন্ডি টপিক আছে, তুমি গ্রাফিক ডিজাইনটা শিখো। আমি বললাম এই সম্পর্কে আমার আইডিয়া নেই। বলে এত আইডিয়া হওয়া লাগবে না, তুমি কোর্স শুরু করো, শিখে যাবা সব কিছু। তো আমি বললাম কোত্থেকে করব? উনি বলে যে তুমি সার্চ করো, সার্চ করে দেখো কোনটা ভালো ইনস্টিটিউট আছে, ওখান থেকে শেখো। তো উনি যখন এটা সাজেস্ট করলো, তো আমি ওনার উপরে পুরোপুরি বিশ্বাস করি, যেহেতু উনি বলেছে ভালোই হবে। তো ওই হিসেবে আমি সার্চ না করে কি করলাম, আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম। কারণ আমার মনে পড়লো যে আমার ওই ফ্রেন্ড ভার্সিটিতে থাকা অবস্থায় বলতো জিওগ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে। আচ্ছা আচ্ছা। আমার এই আইডিয়াটার কি আগে থাকতে এতটুকু জাস্ট শুনেছি, কি কাজ করায় না করায় আমার কোনো আইডিয়াই ছিল না। তো ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমি জানতে চাইলাম যে তুই যে এরকম কোর্স করতি কোত্থেকে করেছিলি। তখন ও বলল যে আমি ক্রিয়েটিভাইট ইনস্টিটিউট থেকে করেছি। তখন ফার্স্ট আমি ক্রিয়েটিভাইট ইনস্টিটিউটের নাম শুনি ওর থেকে। তো বলল যে আচ্ছা তুই এক কাজ কর, ওখানে মোটামুটি কোর্সের ফিটা তো একটু বেশিই থাকে, তারপরও ডিসকাউন্ট দেয়, তুই ওখানে করতে পারিস, ওটা আমার জানা মতে সবচেয়ে ভালো একটি ইনস্টিটিউট। তো আমি ওর কথায়ও বিশ্বাস রেখে আমি মানে আর কোথাও কোশ্চেন মানে কোনো জায়গায় আমি কাউকে জিজ্ঞেসও করি নাই, আর কোথাও সার্চও করি না। আমি জাস্ট গুগল থেকে ফোন নাম্বারটা বের করে কল দিই ক্রিয়েটিভাইট ইনস্টিটিউটে। কল দিয়ে আমি জানতে চাই গ্রাফিক ডিজাইন সম্পর্কে। তখন তারা আমাকে বলল যে আপনার যেহেতু গ্রাফিক্সে কোনো ধারণা নাই, তাহলে একটা কাজ করতে পারেন, একটা আমাদের বেসিক কোর্স আছে ইমেজ এডিটিং, ডিজিটাল ইমেজ এডিটিং। আপনি চাইলে এই কোর্সটা করতে পারেন, তাহলে আপনার একটু আইডিয়া হবে গ্রাফিক্স সম্পর্কে। তো ওনারা যখন বললো আমার মনে হলো তাহলে এটাই করি, যেহেতু বলছে যে আমার জন্য এটা হেল্পফুল হবে। তখন আমি এই যে প্রথম ক্রিয়েটিভিটিতে অনলাইনে অ্যাডমিশন নিই, একদম ফোন কলের মাধ্যমে। আচ্ছা, সেক্ষেত্রে ইমেজ এডিটিং কোর্সটা সম্পূর্ণটা অনলাইনে করা হয়েছিল? অনলাইনেই ছিল, হ্যাঁ। আচ্ছা ম্যাম, এখানে আমি একটু জানতে চাইবো যে অনেকের মধ্যেই তো একটা ধারণা কাজ করে যে অনলাইনে শিখলে আমি হয়তো সম্পূর্ণভাবে জিনিসটা বুঝতে পারবো না বা শিখতে পারবো না। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ম্যাডাম আপনার নিজের উপরে, যে আপনি কিভাবে কোর্সটাকে নিচ্ছেন। যেমন ধরেন অনেকেই মনে করে যে আমি অনলাইনে শিখতে পারবো না, বা হচ্ছে মানে আমার মনোযোগ ধরে রাখাটা হচ্ছে আপনার উপরে। আপনি যদি মনে করেন যে না আমাকে এটা শিখতে হবে, তাহলে আপনার মনোযোগ ধরে রাখতেই হবে। এবং মনোযোগ ধরে রাখা যায় তখনই যখন আপনি এই জিনিসটাতে ইন্টারেস্ট ফিল করবেন। তো আমার কাছে কখনোই এটা প্রতিবন্ধকতা মনে হয়নি যে আমার জন্য এটা একটা কোনো বার্ডেন বা হচ্ছে কোনো ব্যারিয়ার ক্রিয়েট করবে যে অনলাইনে শেখা। কারণ যখন আমি ইমেজ এডিটিং কোর্সটা শুরু করি, আমার মেন্টর ছিল বিবি হাজেরা ম্যাডাম। তো উনি খুব আস্তে আস্তে খুব সুন্দর করে বোঝায়। নতুন একটা সফটওয়্যার, মানে আমি কিচ্ছু চিনি না, এমন একটা সফটওয়্যার উনি এত সুন্দর করে বোঝাতেন, এবং আমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করতাম এবং পুরো ক্লাসটা নোট করতাম। আচ্ছা। ইভেন আমি যে আইকনগুলো চিনতাম না, কারণ তখন তো নতুন সফটওয়্যার, আইকনগুলো আমি একে একে লিখে রাখতাম নামগুলা, যে এই আইকনকে এটা বলে, এটাকে এটা বলে, বা কাজের যে স্টেপ, যে এই কাজ পুরোটা করার জন্য এই স্টেপগুলো মেনটেন করতে হবে, ওই জিনিসগুলো সব আমি লিখে রাখতাম। পরবর্তীতে যখন কাজ করতে গিয়ে আমি দেখা গেছে আটকে গেছি, তখন আমি ওই নোটটা দেখলে বা ক্লাসের ভিডিওটা দেখলে আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যেত। আমার কাছে মানে অনলাইন হওয়াতে যে আমার কাছে খারাপ লাগা থাকবে, কখনোই এটা খারাপ লাগেনি। আচ্ছা, শুনে খুবই ভালো লাগলো যে আসলে অনলাইন মিডিয়ামে শেখা আসলে লার্নিং এক্সপিরিয়েন্সটা আসলে মানে অতটা ভয়াবহ বা অতটা ওরকম হয় না, যেটা আসলে প্রচলিত মানুষের মধ্যে একটা ধারণা হ্যাঁ, কাজ হ্যাঁ, করে। এটা আসলে ধারণাই। যদি কেউ করে তখন সে বুঝবে আসলে ওইরকম কোনো চেঞ্জই নেই। তবে তাকে একটু কি করতে হবে, মনোযোগটা দিতে হবে, নিজের মনোযোগটা ধরে রাখতে এই হবে। ডেডিকেশনটা রাখতে হবে যে মনোযোগটা আমি আমার থেকে দিয়ে রাখি, তাহলে কোনো প্রবলেম হবে না। কারণ প্রবলেম যদি হতো তাহলে মানুষ তো এই যে ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশন থেকে এগুলো থেকে কোর্স কখনোই করতে পারতো না। কখনোই পারতো না। পারতো না। ম্যাম, তারপর কি পরবর্তীতে ইমেজ এডিটিং কোর্সটা কমপ্লিট করে তারপর আপনি গ্রাফিক ডিজাইন কোর্সটাতে আসলে শিফট হয়েছিলেন? হ্যাঁ, ওনাদের কথা মতোই আমি ইমেজ এডিটিং শেষ করলাম, 3 মাসের কোর্স ছিল। শেষ করার পরে এরপরে হচ্ছে আমি গ্রাফিক্সে এনরোল হই। ওটা ছিল আমার অফলাইন কোর্স। আচ্ছা এবং গ্রাফিক্সের পাশাপাশি আমি ভিডিও এডিটিংয়েও ভর্তি হই। কারণ আচ্ছা। আমার কাছে তখন মানে তখন তো ফ্রি ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি সময় দিতে পারবো, আমি যা শিখছি ওটাতে আমি টাইম দিতে পারবো।
কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা ইউনিভার্সিটি থেকেই ছিল। ইউনিভার্সিটিতে সারাদিন ক্লাস করে আবার বাসায় এসে প্র্যাকটিস করা, কারণ ইঞ্জিনিয়ারিং পড়াটা তো আর এত ইজি না, স্বাভাবিকভাবেই টাফ। তো ওই আমার মানে মানে সময় দেওয়া ব্যাপারটা আমার আগে থেকেই ছিল যে আমি টাইম দিতে পারবো। তো 2টা কোর্সে এনরোল হই। তো আমার প্রথমে গ্রাফিক্সটা স্টার্ট হয়, আমার মনে পড়ে এটা ডিসেম্বরের 11 তারিখ ছিল, সালটা বললাম না, ডিসেম্বরের 11 তারিখে আমি প্রথম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে আসি। আচ্ছা, মানে এর আগে যে অনলাইনে কোর্স করেছি কিন্তু কখনো আসা হয়নি, মানে দরকার হয়নি, এ কারণে আসা হয়নি। তো অফলাইন কোর্স যেদিন স্টার্ট হয় ওই দিন আসলাম। আসার পরে দেখলাম যে আমার টিচার হচ্ছে তীর্থেন্দু হালদার রানা স্যার। তো প্রথম ক্লাসে উনি আমাকে একটা কোশ্চেন করে যে আমি গ্রাফিক্স ইন্টারেস্টটা কোত্থেকে পাই বা কেন আমি শিখতে আসছি। তো ওই দিন আমি স্যারকে একটাই উত্তর দিই যে স্যার আমি আসলে এ সম্পর্কে ওরকম কিছু জানি না, আমি শুধু শিখতে আসছি, দেখা যাক কি হয়। ব্ল্যাঙ্ক অ্যান্সার। একদম, মানে আমার কোনো আইডিয়াই নেই, একদম জিরো নলেজ নিয়ে আসি। এখনকার যারা শিখতে আসে দেখা যায় যে তারা তো বেশ অনেক কিছু জেনে আসে, রিসার্চ করে আসে। অনেক রিসার্চ করে, বা তাদের অনেক আইডিয়া থাকে কোনটা কি কোন সেক্টর। আমার জাস্ট ওই ভাইয়ার উপরে মানে বিশ্বাসটা রেখেই আমি আসছি যে হয়তো আমি এই সেক্টরে কিছু একটা শিখতে পারবো, শেখার উদ্দেশ্যে আসা। এরপরে যখন কোর্স স্টার্ট হলো তখন দেখা গেল যে পর্যায়ক্রমে ক্লাসগুলো যাচ্ছে, সফটওয়্যারটা আবার আগে থাকতে চেনা ছিল, যে কারণে আমার কাছে খুব বেশি কঠিন লাগেনি শুরুর দিকে। তো আস্তে আস্তে আগে ফটোশপ হলো, তারপরে ইলাস্ট্রেটর আসলো। তো দেখলাম নতুন সফটওয়্যার, আরও মজা লাগছে। মানে যতদিন যাচ্ছে দেখছি যে এই কাজগুলো মজা লাগার জিনিস, ভালো লাগছে যে নতুন নতুন জিনিস ক্রিয়েট করা, যে লোগো, বিজনেস কার্ড, এই জিনিসগুলা আমার কখনো মাথায় আসেনি যেগুলো কিভাবে কাজ করে। তখন আমি প্রথম শিখলাম এবং আমার তখন ফিল হচ্ছিল যে এই জিনিসগুলো তো আসলে ক্রিয়েটিভ জিনিস, এগুলা কি আমাকে দিয়ে হবে। তখন স্যার আমাকে বলছিল যে তুমি পারবা, আমার বিশ্বাস যে তুমি এই সেক্টরে ভালো করতে পারবা। তো এই যে এক এক সময় এক একজন যে আমাকে মোটিভেট করেছে, এই জিনিসগুলো আমার অনেক কাজে লেগেছে। কারণ আমি তাদেরকে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি যে হ্যাঁ উনি যেহেতু এটা বলেছে নিশ্চয়ই আমাকে বুঝেই বলেছে। কারণ আমি নিজেকে নিজে বুঝতে পারছিলাম না যে আমি আসলেই এখান থেকে কিছু শিখতে পারবো কিনা। এমনিতে কোর্স চলাকালীন সময়টা কেমন কেটেছিল? এমনিতে মিনওয়াইল কোনো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করা বা কাজ করা এরকম কোনো অভিজ্ঞতা হয়েছিল কি? হ্যাঁ হয়েছে, আমি freelancer.com-এ কন্টেস্ট উইন করেছিলাম। আচ্ছা, এটা কোর্স চলাকালীন সময় মানে শেষের দিকে এসে। প্রথম দিকে অ্যাটেন্ড করতাম কিন্তু দেখা গেছে যে অনেক রিজেক্ট হয়েছে বা হচ্ছে মানে রেটিং দিয়ে কিছু করতো না, মানে রিজেক্ট করে দিত। এইরকম দেখে স্যারকে বলতাম যে স্যার এখানে তো কিছু হওয়ার নাই বা হচ্ছে না। তো স্যার বললো এরকম চেষ্টা করতে করতেই হবে, এত দ্রুত হয় না ফ্রিল্যান্সিং। অনেকে মনে করে যে রাতারাতি ডলার ইনকাম করা এত সহজ না। তো ওই জিনিসটা শোনার পর মনে হলো যে না, দেখি, লেগে থাকি, এমনিতেও তো আমাদের কাজ করতেই হবে। আর মার্কেট প্লেসে কাজ করলে সুবিধাটা হচ্ছে আমার নতুন নতুন কাজ শেখা হচ্ছে। তো এইটার উপরে বেস করে আমি কন্টেস্টে পার্টিসিপেট করতাম, করতে করতে এক পর্যায়ে শেষের দিকে এসে একটা উইন করেছিলাম কোর্স চলাকালীন সময় আর কি। পরবর্তীতে আরও অনেক কাজ করেছি অন্যান্য মার্কেট প্লেসে, প্লাস হচ্ছে ইসে লোকাল অনেক কাজ করেছি, পরিচিত জনদের থেকে অনেক কাজ পেয়েছি। এগুলাও আমার এক্সপিরিয়েন্স রয়েছে বেশ ভালো। চমৎকার ম্যাম। আপনার কথা থেকে যেটা জানতে পারলাম যে আপনি ক্রিয়েটিভে 3টার মতো কোর্স করেছেন। আরও কি পরবর্তীতে কোনো কোর্স করা হয়েছিল? পরে আরও 2টা কোর্স আরও 2টা, মানে সর্বমোট 5টা কোর্স করেছিলেন। এই যে ম্যাম 5টা কোর্স যে ক্রিয়েটিভ আইটি থেকে করলেন, কখনো কি মনে হয়েছে যে না এটা টাকার একটা অপচয় হচ্ছে? এটা আমার কখনো মনে হয়নি। ইভেন এখন আমি ফিল করি যে আমি একটু সময় যখন পাবো তখন আমি আরও কিছু কোর্স করব। আমার শেখার আগ্রহ এখনো আছে। অবশ্যই। কারণ আমি যখন গ্রাফিক্সটা কমপ্লিট করি, তো তখন যেহেতু আমি দেখলাম যে আমি এখানে শিখতে আসছিলাম, শিখতে এসে আমি ডলার আর্ন করছি। তো এই ফিলিংটা থেকে আমার মনে হলো যে আমি আরেকটু অ্যাডভান্স শিখি, আরেকটু শিখি, যেহেতু আমার কাছে সময় আছে। তো ওই চিন্তা ভাবনা থেকে আমি গ্রাফিক্সটা কমপ্লিট করার পর, গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং 2টাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি খোঁজ করতে আসলাম যে এরপরে কী কোর্স আছে। তখন আমাকে এখান থেকে আইডিয়া দেওয়া হলো যে এখানে মোশন গ্রাফিক্স আছে, ইউআইএক্স আছে, আমি কোনটাতে ইন্টারেস্টেড। তখন আমি বললাম যে আবার 2টা কোর্স করব। আমাকে এখান থেকে বলে যে না, এটা তো দেওয়া যাবে না, সিস্টেম ওয়াইজ আপনাকে একটা একটা করতে হবে, আগে একটা করেন পরে আরেকটা করেন, কারণ আপনার হোমওয়ার্ক থাকবে, এক্সাম থাকবে, এগুলোর প্রেশার নিতে পারবেন কিনা। আমি বলেছি আমি পারবো, আমার কোনো প্রবলেম নাই। তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা এগ্রিমেন্টে সিগনেচার করতে হবে যে আপনি ঠিক মতো ক্লাস করবেন, হোমওয়ার্ক করবেন। আমি বলেছি ঠিক আছে।
আমি ওটা অ্যাকসেপ্ট করেছি। এরপরে ক্লাস মানে আরও 2টা কোর্সে এনরোল হই। এই হচ্ছে আমার টোটাল 5টা কোর্সের জার্নি, এবং আমি এখন পর্যন্ত ফিল করি না যে আমার কোনো টাকা ওয়েস্ট হয়েছে। কোথাও না কোথাও আমার এই নলেজগুলো কাজে লেগেই যায়। যেমন প্রথমে যে কোর্সটা করছিলাম ভিডিও এডিটিং, ওটা কিন্তু একেবারেই বেসিক, ওটা না শিখলেও হয়। তারপরেও আমি শেখার জন্য কি হয়েছে, ইমেজ এডিটিংয়ের অনেক কাজ আছে যেটা অ্যাডভান্স লেভেলের কাজ, যেটা আমার জানা আছে, হয়তো অনেকের জানা নাই, বা অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে ম্যাডাম এই কাজগুলো কিভাবে করে। তো ওই নলেজটা আমার তখন কাজে দেয়। অবশ্যই। তাহলে ম্যাম আমরা তো বুঝতে পারছি যে আপনার শেখার প্রতি যে আগ্রহ এটা শুরু থেকেই ছিল, কিন্তু পরবর্তীতে এই মেন্টরশিপের পোকাটা কিভাবে মাথায় ঢুকলো? মেন্টরশিপের কথা যদি বলি, এটা আসলে আমার ওরকম মানে প্ল্যানিংয়ে ছিল যে তা বলবো না। আমার আগে একটু জড়তা কাজ করতো কথা বলার ক্ষেত্রে, মানে পাবলিক স্পিকিংয়ে। তো আমার ইচ্ছা ছিল যে না, আমি এরকম থাকবো না, আমি একটু আর কি মানুষের সাথে কথা বলা বা অনেকের মাঝে কথা বলা, এই প্র্যাকটিসটা আমার করার প্রয়োজন। কারণ এটা নিয়ে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে ইউনিভার্সিটিতে। আমার আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো ওখানে ডিফেন্স, প্রি ডিফেন্স এগুলো হয়, মানে প্রেজেন্টেশন দিতে হয়। তো প্রি ডিফেন্সে আমি একটা কথাও বলতে পারিনি। মানে প্রেজেন্টেশন আমি পুরো প্রেজেন্টেশন রেডি করেছি, ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করেছি, সবই রেডি। কিন্তু ওখানে যাওয়ার পর না, আমার কেন যেন মনে হচ্ছে আমি কথা বলতে জানি না, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে, মানে না। নার্ভাসনেসে একদম হ্যাঁ, কাবু হয়ে গিয়েছে। একদম, মানে এত ভয় কাজ করতো, মানে জড়তা, কেন আমি জানি না। সামনে কিন্তু সব আমার ফ্রেন্ড বসা, সব পরিচিত মানুষ, টিচাররা বসা, ওনাদের সামনে আমার কেন যেন ভয় হচ্ছিল এবং আমি কথা বলতে পারিনি। তো স্যার শুধু আমাকে বলছিল যে তুমি কিছু বলো, তোমাকে আমি কিভাবে মার্ক দেবো, কিছু বলো। উনি আমাকে চেষ্টা করছিল কিছু বলার জন্য, আমি একটা কথাও বলতে পারিনি, এতটা আমি নার্ভাস ছিলাম। এরপরে হচ্ছে যখন ডিফেন্স আসলো, তখন মানে আমি ওই নার্ভাসনেসকে ওভারকাম করার জন্য আমি প্রচুর প্র্যাকটিস করি, একদম দিন রাত প্র্যাকটিস করছিলাম যে আমার এবার প্রেজেন্টেশন ভালো হতেই হবে, যেভাবেই হোক। প্র্যাকটিস করতে করতে দেন আমার প্রেজেন্টেশনের দিন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো প্রেজেন্টেশন দিয়েছিলাম। যাক, মাশাল্লাহ। তো ওই যে যে ব্যাপারটা ছিল যে না, আমার ভয়, তো ওটাকে ওভারকাম করার জন্য যে প্র্যাকটিস, এইটা থেকে আমার মনে হলো যে আমি তাহলে এমন কোনো সেক্টরে যেতে পারি যেখানে কিনা আমার মানুষের সাথে ইন্টারেক্ট করতে হয়, কথা বলতে হয়। আদারওয়াইজ আমি সারা জীবন একটু ইন্ট্রোভার্টই থেকে যাব। এই কারণে আর কি মাথায় আসা, যে আমি এখন একটু মেন্টরশিপের চ্যালেঞ্জটা একটু নিয়ে দেখি নিয়ে যে কি দেখি। হয়। পরবর্তীতে যখন ইন্টারভিউ দিতে আসলেন, তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ক্রিয়েটিভ আইটিতে? যদি বলি, আমি ইন্টারভিউ দিতে আসছি ক্রিয়েটিভিটিতে 2বার, আচ্ছা। এবং প্রথমবার আমি এখান থেকে রিজেক্ট হয়েছে। ও, আমার রিজেকশনের গল্পটা যদি বলি, আমার যখন ইউআইএক্স এবং মোশন গ্রাফিক্সের কোর্স চলে, মানে আমার গ্রাফিক্স তখন শেষ, তো অ্যাডভান্স কোর্স করছি। তো তখন আমি আর কি, তখন হচ্ছে মানে আমি ওই খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের এখানে ক্রিয়েটিভ জুনিয়রে মেন্টর নিবে, ওখানে হচ্ছে ফিমেল টিচারদের অগ্রাধিকার দেওয়া হবে আর কি, ফিমেল পার্টিসিপেন্টদের। তো আমি ভাবলাম যে যেহেতু আমার ইচ্ছা আছে যে একটু মেন্টরিং করার, তো আমি এখানে অ্যাপ্লাই করলাম। করার পর আমাদেরকে ডাকা হলো, ডাকার পরে গ্রুমিং সেশন হলো অনেকগুলা, প্রায় 8-10 দিনের মতো গ্রুমিং হয়েছে, এবং ওখানে আমরা অনেকে ছিলাম, অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। এখন ওনারাও ক্রিয়েটিভ আছে। আচ্ছা, যারা আপনার বর্তমান কলিগ? হ্যাঁ, বর্তমান কলিগের মধ্যে অনেকে আছে, ওখানে ছিল। তো ওনাদের সাথে বেশ কথাবার্তা হলো, ভালো খাতির হলো, আমরা গ্রুমিং করছিলাম, খুব মজা পাচ্ছিলাম। এখান থেকে টিচাররা যাচ্ছিল, আমাদের গ্রুমিং সেশন নিচ্ছিল, কিভাবে ক্লাস নিতে হয়। বেশ ওখান থেকে আমার ভালো আইডিয়াও হয়েছে যে কিভাবে কথা বলতে হয় বা কন্ডাক্ট করতে হয় ক্লাস। তো এগুলোর পরে আমাদের যেদিন ডেমো ছিল, ফাইনাল ডেমো, ওই ফাইনাল ডেমোর দিন আমার ডেমোটা কেমন হয়েছিল আমি জানি না, আমার যতদূর মনে পড়ে ভালোই হয়েছিল। কিন্তু ওই ফাইনাল ডেমোর দিনই হচ্ছে আমাকে ওই দিন আর কি রিজেক্ট করা হয় যে না, আমি এখানে অ্যাজ এ টিচার কাজ করতে পারবো না। তো রিজেকশন সবসময়ই কষ্টের, আর ওটা আমার জব লাইফের ফার্স্ট রিজেকশন ছিল। তো এটার জন্য আমার খুবই খারাপ লাগছিল। খারাপ লাগার পরও নিজেকে মানিয়ে নিয়েছি যে নিশ্চয়ই আমার ডেমোতে কোনো ল্যাকিং ছিল, না হলে তো আমাকে রিজেক্ট করবে না। তো ওটাকে আমার ওভারকাম করতে হবে সামহাও। দেন আমি আবার আমার কোর্সে মনোযোগ দিলাম। এরপরে কোর্স চলতে চলতে যখন আমার এই কোর্সগুলো শেষ পর্যায়ে চলে আসছে, তখন
আবার সার্কুলার দেখলাম ফেসবুকে যে ক্রিয়েটিভিটিতে মেন্টর নেবে, কিন্তু এবার নেবে হচ্ছে 2-3 বছরের এক্সপিরিয়েন্স সহ। আচ্ছা, তো আমার তো এই সেক্টরে এক্সপিরিয়েন্স নাই, তো আমার একটু মানে মনের মধ্যে একটু দ্বিধাই কাজ করছিল দ্বিধা যে কাজ কি করছিল, করব। হ্যাঁ, যে নিবে কি না, কারণ আমার তো এক্সপিরিয়েন্স নাই। পরে আমি আমার মেন্টর স্যারের সাথে কথা বলেছিলাম, তো স্যার বলল যে এখানে না নেওয়ার চান্স বেশি, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে এক্সপিরিয়েন্স নিবে আমাদের উত্তরা ব্রাঞ্চের জন্য। হুম, হুম, মানে তখন উত্তরা ব্রাঞ্চ স্টার্ট হয়নি। হুম। তো এটা বলার পরে আমি ভাবলাম যে আচ্ছা অ্যাপ্লাই করতে কি, অ্যাপ্লাই করে দেখি। এরপরে অ্যাপ্লাই করি, করার প্রায় 12-13 দিন পরে কোন এক বৃহস্পতিবার ছিল, কল আসছে আমার কাছে ক্রিয়েটিভিটি থেকে, বলে যে আপনাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, আগামীকাল শুক্রবার আপনার ইন্টারভিউ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তখন একটু ভালো লাগা কাজ করছে যে যাক আমাকে অ্যাটলিস্ট ডেকেছে, এটার যোগ্য মনে করেছে। এরপরে হচ্ছে ফ্রাইডেতে যেদিন আমি আসি ইন্টারভিউ দিতে, ওই দিন আমি সহ আরও কিছু পার্টিসিপেন্ট ছিল, মানে আমাদের এখানে মেন্টর যারা আছে, তারাও আপনার বর্তমান কলিগ? হ্যাঁ তারাও আমার আচ্ছা। বর্তমান কলিগ ওই দিন ছিল। ওই দিন ওখানে আরও 3জন স্যার ছিল আর আমি ছিলাম। তো ওনাদের সাথে আমি বসেছিলাম, যখন একটু কথা বলছিলাম, কারণ আমার তখন নার্ভাস ফিল হচ্ছিল যে এর আগে তো আমি এখান থেকে রিজেক্ট হয়েছি, হুম। এবারও যদি রিজেক্ট হয়ে আমার নিজের কাছে খারাপ লাগবে বা আমি ডাউন ফিল করব। তো আমি ওনাদের সাথে গল্প করছিলাম যে কে কোথায় আছে, কি করছে। তো ওনাদের সাথে কথা বলে দেখলাম যে সবাই এক্সপিরিয়েন্স, সবারই 1-2 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে টিচিং প্রফেশনে। এখন আমার তো নাই, আমি এটার জন্য টেনশনে পড়ে গেলাম যে এবারও তাহলে আমি বাদ। তো একজন একজন করে ডাকছে ইন্টারভিউতে। তো প্রথমে আমার আগে 2জন স্যার গেল, ওনারা আসলো, আসার পর ওনাদের জিজ্ঞেস করলাম যে ওনাদের এক্সপিরিয়েন্স কেমন, বললো ভালো, আমাদেরকে ওয়েট করতে বলেছে। এরপরে 3 নাম্বার আমাকে ডাকলো, ডাকার পর যে দেখি সিও স্যার নিজে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে। তো এর আগে আমি শুনেছিলাম যে সিও স্যার নাকি খুবই ভালো মনের একজন মানুষ, আমার এটা আর কি শোনা ছিল। তার আগে স্যারের সাথে আমার কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। তো ইন্টারভিউ রুমে যে আমি গেলাম, তখন দেখলাম যে না, আসলেই স্যার সত্যি ভালো মনের মানুষ। মানে স্যার খুবই ফ্রেন্ডলি ওয়েতে কথা বলে এবং ওখানে নার্ভাস ফিল করার মতো কোনো ওয়েই নেই। মানে উনি খুব নর্মালাইজ করে রেখেছে এনভায়রনমেন্টটাকে। তো কথাবার্তা বলতে বলতে স্যারকে আমার পোর্টফোলিও দেখালাম, কাজের এক্সপিরিয়েন্স বললাম। তো এগুলো শোনার পর স্যারকে আমি শেয়ার করলাম যে আমি এর আগে ক্রিয়েটিভিটি থেকে রিজেক্ট হয়েছি। স্যার নিজেও তখন অবাক হয়েছে। স্যার নিজে বলছিল যে কেন রিজেক্ট হয়েছে। মানে ওখানে যে অন্যান্য মানে ম্যানেজমেন্টের লোক ছিল, তাদেরকে জিজ্ঞেস করছিল যে ও এর আগের বার কেন রিজেক্ট হয়েছে। মানে আমি তখন বুঝতে পারলাম যে হয়তো স্যারেরও ভালো লেগেছে আমার কথাবার্তা, বা আমি এটার যোগ্য। তখন আমার একটু ফিল হচ্ছিল যে আমার হয়তো ভালো কিছু হবে। তো এরপরে ইন্টারভিউ পুরাটা শেষ হওয়ার পরে স্যার বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাও, পরে জানানো হবে। এই কথা শোনার পর আমি ভাবলাম যে আমি তাহলে এবার বাদ। কারণ যখন অন্যদেরকে ওয়েট করতে বলেছে, আমাকে চলে যেতে বলেছে, মানে কি আমি হয়তো সিলেক্ট হইনি। তো যাই হোক, আবার মন খারাপ নিয়েই চলে গেছি। তার 3 দিন পরে আমাকে কল দিয়েছে এইচআর স্যার এখান থেকে, দিয়ে বলছে আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নাই, আপনাকে আমরা এখানে ইন্টার্ন হিসেবে রাখতে চাচ্ছি, আপনি ইন্টারেস্টেড কিনা। আমি বললাম যে হ্যাঁ স্যার, অবশ্যই, ক্রিয়েটিভ আইটি আমার খুব পছন্দের একটা জায়গা, আমি চাচ্ছি এখান থেকে একটা আমার এক্সপিরিয়েন্স গেইন করতে। হ্যাঁ, তারপরে স্যার বললো যে ঠিক আছে, তাহলে আপনি শনিবার দিন আসেন। তো ওই শনিবার ছিল ডিসেম্বরের 11 তারিখ, ঠিক 1 বছর পরে। আমি মানে গ্রাফিক্সের প্রথম ক্লাসটা যেদিন স্টার্ট করেছিলাম, ওই তারিখেই 1 বছর পরে আমি ক্রিয়েটিভে জয়েন করি। কাকতালীয় ঘটনা। হ্যাঁ, খুবই সুন্দর ম্যাম। ওখানে তারপর হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েটিভের সাথে জার্নিটা প্রফেশনালি শুরু হলো। এরপর ম্যাম কখনো কি এমনটা মনে হয়েছে যে এই ফিল্ডে একজন নারী হিসেবে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আপনার? নারী হিসেবে টিচিং প্রফেশন ওরকম হয়নি, তবে একবার হয়েছে। একটা আমার ব্যাচ ছিল, যে ব্যাচে সিনিয়র সিটিজেন একটু বেশি ছিল। আচ্ছা। তো ওই ব্যাচে ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সিস্টেমটা হচ্ছে যেটা, যে মেন্টর যাওয়ার আগে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম যায়, আমাদের রুলস রেগুলেশন সম্পর্কে বলে, বা আপনার আমাদের টিচারকে, মানে এই ক্লাসটা কন্ডাক্ট কে করবে তার সম্পর্কে একটু জানিয়ে আসে। তো আমি যতদূর শুনেছি যে ওই যখন জেনেছে যে একজন ফিমেল টিচার ক্লাস নিবে, ওই ক্লাসের বেশিরভাগ মানুষই একটু হতাশ হয়ে গেছে যে ফিমেল টিচার কেন।
বা আচ্ছা। ফিমেল টিচারদের তো নলেজ এত বেশি থাকে না। এই ধরনের এক দুইটা কোশ্চেন রেজ হয়েছিল ওই দিন। পরবর্তীতে আমি এটা জেনেছি। তো যখন মানে আমি ক্লাস নেওয়া শুরু করি তখন তো আমি জানি না, আমি আমার মতো ক্লাস নিচ্ছি, কোর্স নিচ্ছি। একটা সময় এমন আসলো যে আমি একদিন অসুস্থতার জন্য আসি নাই। স্টুডেন্টরা অস্থির হয়ে গেছে আমি কেন আসি নাই, মানে আমাকে ছাড়া ওনারা ক্লাসই করতে রাজি না, পুরো দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ বদলে হয়ে গিয়েছে গেছে তাদের। পুরা। তো এরকম কিছু কিছু ক্লাসে হয় যে প্রথম দিন দেখা যায় যে অনেকেই এরকম মনে করে। রিসেন্টলি আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার ইউআইউএক্স এর ব্যাচে। আচ্ছা একটা ছেলে স্টুডেন্ট ছিল, মানে ও একাই বলছিল যে আমি ফিমেল টিচারের কাছে ক্লাস করব না। আচ্ছা, এখন কি সেই ব্যাচটা কন্ডাক্ট করা হচ্ছে? ওই স্টুডেন্ট এখন বলতে গেলে অনেকটা ফ্যান আর কি। আমি মানে কখনো ক্লাসে না গেলে বা দেরি করলে অস্থির হয়ে যায়, ম্যাডাম আসে নাই কেন বা আজকে কেন আসে নাই, এরকম। তো এই জিনিসটা চ্যালেঞ্জ প্লাস হচ্ছে ভালো লাগার জায়গা, মোটিভেশন আমার জন্য, যে যেখান থেকে তাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হ্যাঁ, আপনি হয়েছে, বদলাতে যে পারছেন। প্রথমে তাদের ইচ্ছাই থাকে না ক্লাস করার, পরবর্তীতে আমাকে ছাড়া ক্লাস করতে চাচ্ছে না, এই জিনিসটা খুবই ভালো লাগার। চমৎকার ম্যাম, আপনার আজকের গল্প থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম যে কিভাবে হাল না ছেড়ে লেগে থাকতে হবে। এই একটার পর একটা যে বাধা আসলো, আপনি বাধাগুলো সব অতিক্রম করলেন, আজকে এই পর্যায়ে এই অবস্থানে আপনি দাঁড়িয়ে আছেন, আসলে খুবই ইন্সপায়ারিং ছিল ম্যাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কিন্তু এই পর্যায়ে আপনাকে ছেড়ে দিচ্ছি না, আমরা এই পর্যায়ে একটা মজার গেম খেলবো, র্যাপিড ফায়ার রাউন্ড, যেইখানে আমি আপনাকে ছোট্টখাটো কিছু কোয়েশ্চেন করব, যার এগেনস্টে আপনার নিজস্ব পার্সপেক্টিভ আমার সাথে শেয়ার করতে হবে। আপনি কিন্তু এখানে ভাবার জন্য একেবারেই সময় পাচ্ছেন না, বেয়ারলি 2 সেকেন্ডসের মধ্যে আপনাকে উত্তর করে দিতে হবে। তো ম্যাম, আপনি কি রেডি? হ্যাঁ। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, একটি ডিজাইন কখন ফাইনাল বলে মনে করেন? যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়। ওকে, ডিজাইনিং ক্যারিয়ারে ওয়ার্ক লাইফ ব্যালেন্স সহজ না কঠিন? আমার কাছে খুব সহজ। আচ্ছা, ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কোনটি থাকা প্রয়োজন বলে মনে করেন? কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল। গ্রাফিক ডিজাইন নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা। এআই আমাদের জায়গা নিয়ে নিবে। হ্যাঁ, তারপর নিজেকে যদি এক শব্দে প্রকাশ করতে বলি, কোনটি হবে সেটি? লার্নার। ওকে, চমৎকার। লার্নার। অ্যান্ড উই আর ডান উইথ দ্য কোয়েশ্চেন। আপনি খুব 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 ভালো খেলেছেন ম্যাম, এবং আপনার সাথে আজকের সময়টা খুব ভালো কাটলো। আমি তো এখন থেকে আপনার এই জিনিসগুলো, কথাগুলোকে মন্ত্র হিসেবে মনে রাখবো, যে এইভাবে আমি কখনো হাল ছাড়বো না, কখনো কোনো বাধা পেলে আমি থমকে যাব না। বাধাকে অ্যাকচুয়ালি বাধা মনে করলেই বাধা, যখন ওইটাকে আমরা একটু পজিটিভ ভাবে দেখি তখন ওটা কখনোই বাধা থাকে না। অবশ্যই সেখান থেকে শিখবো এবং এগিয়ে যাব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ক্রিয়েটিভ আইটি আয়োজিত বিশেষ পডকাস্ট শিক্ষার্থী থেকে শিক্ষক, মেন্টর দ্য স্টুডেন্ট বেলার এমনই সব মজার মজার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন।